আগেই বলে দিই, এটা কিন্তু একটা মিসলিডিং প্রপাগান্ডার ওপর বেস করা হয়েছে। সেটা হচ্ছে সিনেমাটার প্রমোশনে যেটা দেখানো হচ্ছে, যেটা বলা হচ্ছে যে একটা মেডিসিনাল কিছু ফ্রড রয়েছে, কিছু স্ক্যাম রয়েছে, ওইটার ওপর বেস করে কিছু সায়ানাইড বা এরকম ধরনের জিনিসের মিসইউজ রয়েছে। এটা কিন্তু একদমই মিসলিডিং, এরকম কোনো গল্পে এলিমেন্ট নেই, কোনো স্ক্যাম হয়নি, মেডিসিনাল স্ক্যামই নেই। এটা একদম কোল্ড ব্লাডেড 1:1 মার্ডার, মানে একজন বিষ দিয়ে আরেকজনকে মেরেছে ধরুন, এরকম একটা গল্প। আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি যে একজন বিষ দিয়ে আরেকজনকে মেরে দিয়েছে। এটা কি কোনো ফার্মাসিউটিক্যাল কোম্পানির ইনভলভমেন্ট রয়েছে এর মধ্যে? বিষটা কি ফার্মাসিউটিক্যাল কোম্পানি নিজে দিয়েছিল? না, নিজে তো দেয়নি। একটা পার্সন, একটা ইন্ডিভিজুয়াল আরেকজন ইন্ডিভিজুয়ালকে দিয়েছে নিজের পার্সোনাল ভেন্ডেটা বার করার জন্য। তো এটা একদম সেই পাতি ওই রকমই গল্প। এবং এটাকে যেহেতু সেই জিনিসটা ভালো সেলেবিলিটি নেই, এই জিনিসটা যদি বলি এটা লোকে দেখতে যাবে না, তো ওই জন্য এর পেছনে একটা ওই ফার্মাসিউটিক্যাল স্ক্যাম এরকম একটা জিনিসের তাকমা দিয়ে দেওয়া হয়েছে। এটাকে ঠিক সিনেমা বলা যায় না, কারণ দেখুন, সিনেমা বলতে গেলে সিনেমার মধ্যে এন্টারটেনমেন্ট ফ্যাক্টর থাকে। বাংলায় এখন একটা নতুন কালচার হয়েছে, বুদ্ধিজীবী কালচার, যেখানে লোকে ইন্টেলেকচুয়াল ফিল্ম বানায় এবং পারপাসলি সেখানে এন্টারটেনমেন্ট ফ্যাক্টরটাই থাকে না। এবং এদেরকে যদি বলেন এন্টারটেনমেন্ট ফ্যাক্টরটা নেই কেন, এরা বলবে তুমি বুঝতে পারছো না, তুমি অবুঝ, তুমি আনস্মার্ট অডিয়েন্স, তুমি এই লেভেল অফ ইন্টেলেকচুয়ালিটিটা গ্রাস্প করতে পারছো না। তো আপনার তখন মনে হবে যে ও যা বাবা, তার মানে আমি বোধহয় অবুঝ, আমি বোধহয় ইলিটারেট, আমি এইসব সিনেমা বুঝি না। তাহলে না দাদা, খুব ভালো সিনেমা হয়েছে। এবং এই ব্লেন্ডিং ইনের জন্য অনেকেই এই ধরনের সিনেমাগুলোকে ভালো বলে চালিয়ে দিচ্ছে, বিকজ তারা ভাবছে বাবা আমি যদি বাজে বলি আমি অস্ট্রেসাইজ ফ্রম দ্য সোসাইটি হয়ে যাব, আমাকে লোকে বলবে তুমি বোঝনি, তুমি কি সব সিনেমা দেখো, ওগুলো ওইসব চলে না। বাংলার কিছু রিভিউয়ারদের ফিল্ম রিভিউ করা ছেড়ে দিয়ে আমার মনে হয় পুরোপুরি পিআর টিমে ঢুকে যাওয়া উচিত, বিকজ এনাদের কথা শুনে যদি কেউ সিনেমা দেখতে যায় না, তারা কিন্তু সত্যিই বিপদে পড়বে। কিছু ব্যক্তিগত কারণের জন্য আমি এই সিনেমাটা ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে যেতে পারিনি, আমার দেখতে প্রায় 2-3 দিন দেরি হয়ে গেছে এবং ওই জন্য রিভিউটাও পরে আসছে। তো আমি ভেবেছিলাম যে সিনেমাটা দেখতে যাবো কি যাবো না এটা ডিসাইড করি, কারণ অ্যাকচুয়ালি আমার কিছু পার্সোনাল প্রবলেম চলছিল। তো সেই জন্য আমি ভাবলাম যে দেখতে যেতেই হবে, ঠিক আছে আমি তাহলে এক কাজ করি, কয়েকজন রিভিউ দেখে নিই, যদি ভালো বলে তাহলে আমি দেখতে যাব, যদি বাজে হয়ে থাকে তাহলে ঠিক আছে আইল স্কিপ, আমি পরের সিনেমাটা দেখতে যাবো। তো বিশ্বাস করবেন না, কয়েকজন, আমি তাদের নাম ডিরেক্টলি নিচ্ছি না, একজন হচ্ছে ছিলিম গুপ্তা, আরেকজন হচ্ছে সুরিত্রজ জ্ঞান, আরেকজন হচ্ছে পমপমস রিভিউ। এই তিনজন কত টাকা যে গ্যাঁটে ভরেছে আপনার কোনো আইডিয়া নেই। এত সুন্দর রিভিউ দিয়েছে দুর্গাপুর জাংশনের যে আমার জাংশন হিলে গেছে। আমার শুনে মনে হলো যে সৃজিত মুখার্জি যে লেভেলের থ্রিলার বানাচ্ছেন তার থেকে অনেক ওপরে এরকম একটা থ্রিলার বানিয়েছেন। ঠিক আছে, দেখতেই যাই, কারণ শিবপুর আমার দেখা হয়নি। তো আমি ভাবলাম ঠিক আছে, লেটস স্টার্ট উইথ দুর্গাপুর জাংশন। এবং আরেকটা জিনিস আমি ক্লিয়ার করে নিতে চাই, সেটা হচ্ছে এই যে নামটা দিয়েছে দুর্গাপুর জাংশন, এটা কিন্তু আটারলি ইউজলেস। মানে নামটা শুনতে বোধহয় ভালো লেগেছিল ওই জন্য নামটা রেখেছেন, এই নামটার সাথে স্টোরির কোনো সিগনিফিকেন্স নেই। ফিল্মে একটা বা দুটো সিন আছে যেখানে দেখা হচ্ছে স্বস্তিকা মুখার্জি যে ক্যারেক্টার, উনি পেন্টিং করেন, উনি দুর্গাপুর জাংশনের একটা পেন্টিং করে রেখেছেন এবং স্টোরিতে এরকম বোঝানো হয় যে একজন যিনি ক্রিমিনাল, উনি ওই এক জায়গা থেকে হপ করতে করতে আরেক জায়গায় যান ক্রাইম করতে করতে। এই দুটো জাস্ট ইনস্টেন্স রয়েছে যেখানে বোঝানোর যে জাংশনটা কি হতে পারে, বাকি কিন্তু কোনো রেলিভেন্স নেই স্টোরির সাথে। এটা দুর্গাপুর না হয় এটা ফরিদপুর হতে পারতো, এটা মোহনপুর হতে পারতো, এটা যে কোনো পুর হতে পারতো, এটা কলকাতা হতে পারতো। কলকাতাতেও ইনফ্যাক্ট এরকম লোকেশন আছে। কলকাতা যদি আপনি একটু আউটস্কার্টের দিকে যান, ধরুন জোকার ভেতরে গেলেন, মহেশতলার দিকে গেলেন, বা আপনার ওই মধ্যমগ্রাম সাইডে ওই দিকটা দিয়ে যদি যান, ওই দিক দিয়েও অনেক এরকম লোকেশন আছে যেখানে সামনের দিকটা ধরুন মনে হচ্ছে আপনার সিটি বা মফস্বল না, ঠিক আউটস্কার্ট, এবং বাড়ির পেছন দিকটা হচ্ছে পুরোটাই একটা ফরেস্ট মতো। তো এরকম অনেকগুলো লোকেশনই আছে। তো এটার জন্য পার্টিকুলারলি দুর্গাপুর দরকার পড়তো, বা এটা দুর্গাপুর ছাড়া এই জিনিসটা, এই স্টোরিটা ফুটতোই না, এরকম কিন্তু নয়। আমরা এরকম অনেকগুলো ফিল্ম দেখেছি যেখানে সিনেমার নামের মধ্যে জায়গার নাম থাকে, যেরকম ধরুন স্লিপলেস ইন সিয়াটল বা শিকাগো,
বা আপনার নিউ ইয়র্ক। তো এই যে গল্পগুলো, এই যতগুলো গল্পগুলো আপনার দেখবেন, এখানে এই যে জিওগ্রাফিক্যাল লোকেশনটার নাম রয়েছে, এইটাকে আপনি ফ্লিপ করতে পারবেন না। মানে এই নিউ ইয়র্কের ঘটনাটা নিউ ইয়র্কেই হয়েছে, নিউ ইয়র্ক ছাড়া এটা অন্য কোথাও হতো না। কোনো জিওগ্রাফিক্যাল এমন কি বলবো পজিটিভ বা নেগেটিভ আসপেক্ট রয়েছে যেটার জন্য ওই জায়গাটায় ওই ঘটনাটা ঘটতে পারতো। এখানে কিন্তু দুর্গাপুরেই এটা ঘটতে হবে, আর তার উপর জাংশনের সাথে কোনো সম্পর্ক নেই। ভাববেন না ট্রেন আছে বা স্টেশন আছে, ওইসব ওদের বাজেটও ছিল না, অত দূর যেতেও পারেনি, ঘরের মধ্যে শ্যুট করে নিয়েছে। সো দিস টাইটেল ইজ কমপ্লিটলি আনজাস্টিফাইড। মানে ইট কুড হ্যাভ বিন মাচ বেটার টাইটেল, অন্য কিছু টাইটেল দিতে পারতো। ফিল্মটাকে বলা হয়েছে যে এটা একটা স্লো বার্নার, স্লো চার্ন করবে, আস্তে আস্তে রিভিলেশন হবে। আস্তে আস্তে রিভিলেশন বলতে প্রথমত এখানকার লোকজন থ্রিলারের নামে যা থ্রটল ঘুরিয়ে যাচ্ছে সেটার কিছু বলার নয়। সৃজিত মুখার্জির ফিল্মগুলো আপনারা দেখতে পারেন, ওগুলো এরকমই একদম রসাতলে চলে গেছে। তো এইগুলো তো ওগুলোরও নিচ স্তরে। অনেকে বলছে খুব ভালো, সেটা বোঝাই যাচ্ছে যে এটা পেড রিভিউ, কারণ এটাকে দেখে আমার পেছনে যে অডিয়েন্সগুলো ছিল তারা বলছে ভাই এটা কি হচ্ছে। আমি শুনলাম, তারা অবভিয়াসলি তারা নিশ্চয়ই ক্রিটিক নয়, তারা নিশ্চয়ই নর্মাল অডিয়েন্সই রয়েছে। তো এই ফিল্মটার কোনো বেসিস নেই। একটা সিনেমা বানানোর জন্য একটা অবজেক্টিভ দরকার হয়, তো যে সিনেমাটা কেন বানালাম, তো এই সিনেমাটার অবজেক্টিভ বলে অ্যাজ সাচ কিছু নেই। খুব সিম্পল প্লট, যেরকম মার্ডার মিস্ট্রি হয় সেরকমই মার্ডার মিস্ট্রি, কিন্তু অ্যাপারেন্টলি ওটাকে দেখানো হয়েছে যে দিস ইজ হাইলি ইন্টেলেকচুয়াল, খুবই কমপ্লিকেটেড একটা জিনিস। ইনভেস্টিগেশন দেখাতে এখানে কেউ পারে না, ইনভেস্টিগেটিভ পয়েন্টস কিভাবে স্লোলি রিভিল করা হয় এগুলো দেখানো এখানকার কারোর দ্বারা সম্ভব নয়। এটা আপনার দেখে যেটা মনে হবে গরিবের বেসিক ইনস্টিংক্ট। এবার পুরোপুরি তো বেসিক ইনস্টিংক্ট দেখাতে পারবো না, এখানে শ্যারন স্টোন নেই, এখানে স্বস্তিকা স্টোন আছে, বা এখানে মাইকেল ডগলাস নেই, বিক্রম ডগলাস রয়েছে, এবং ওনারা তো আর এই সিনগুলো করতে পারবেন না, তাহলে সেন্সর বোর্ড অ্যালাউ করবে না। প্রথমে ওনারা দরজা বন্ধ করে সিনগুলো উপভোগ করবেন, তারপর বলবে অ্যালাউ করতে পারছি না। আর আমি সত্যিই বলছি যে আমাদের অ্যাজ অ্যান অডিয়েন্স আমাদের কিন্তু একটু টাকা একত্রিত করে লোকজনকে এই ফিল্ম মেকারদের দেওয়া উচিত। কারণ কি বলুন তো, এরা ক্যামেরা ইউজ করছে, সব কিছু ইউজ করছে, বাট এনাদের কাছে একটা বেসিক ট্রাইপড নেই। ট্রাইপড বলে একটা বস্তু হয়, ডলি বলে একটা বস্তু হয়, এনারা জানেন না, বা জেনে মনে করে ওসব খেটে লাভ নেই। দেখাচ্ছি একদম একটা এমন এডিটিং দেবো, ব্লুইশ টিঞ্জ দিয়ে পুরো হেজ দিয়ে দেবো, একটা লোকে ভাবে পশ একটা থ্রিলার দেখছি আমি। ক্যামেরা নান্দিক বাদিক করে যাচ্ছে, এটা কেউ বলে না। এটা এখন কিরম সিন হয়ে গেছে বলুন তো, সেই রাজা তোর কাপড় কোথায়, কে বলবে এটা উলঙ্গ রাজার মতো? এটা সবাই উলঙ্গ, বাট বলতে কেউ পারছে না। একটা ক্যামেরা শুড বি স্টেডি, ক্যামেরা ক্যান মুভ অ্যারাউন্ড, হ্যান্ড হেল্ড শর্টস নিতে পারো, সেখানে সিনের ডিমান্ড থাকলে। অল অ্যাক্রস তুমি পুরো শেকি শর্টস নিয়ে গেছো, এটা দিস ইজ লেজিনেস, দিস ইজ নট ফিল্ম মেকিং। আর আপনারা বাংলার 5-এর নাম শুনেছেন, বাংলার 9 দেখেছেন? দেখেনি না? বিক্রমের মুখটা দেখবেন, বিক্রমের মুখটা আপনারা যদি দেখেন সেরকম খুব বাজে পচা লজেন্স খেলে মুখটা যেরকম হয়ে যায়, মুখটা শুকিয়ে যায়, মানে যেটাকে ইংলিশে বলে কটন মাউথ। তো ওকে দেখে আপনার মনে হবে ওরকমই হয়েছে, সেরকম why are you so constipated, have some জোলাপ। দুপুর ঠাকুরপোর যে ঠাকুরপোগুলো ছিল সেগুলো কিন্তু লিটারালি দাদু হয়ে গেছে, আর দুপুর গড়িয়ে রাত হয়ে গেছে। তো আই থিঙ্ক ইটস হাই টাইম যে স্বস্তিকা মুখার্জি এই ক্যারেক্টারগুলো প্লে করা প্লিজ বন্ধ করুন। ঠিক আছে, এগুলো আপনার এজ অ্যাপ্রোপ্রিয়েট আর নেই। আমরা আপনাকে যথেষ্ট রেসপেক্ট করি, আপনি একটা রেসপেক্টেবল ক্যারেক্টার প্লে করুন যেখানে এগুলো এই সব জিনিস আপনাকে চিপ ট্রিক্স আপনাকে আর ইউজ করতে হয় না। আই ডোন্ট নো ওয়েদার ইউ আর আ গুড অ্যাক্ট্রেস, বিকজ আপনার যে কটা আমি ফিল্ম দেখেছি কোনোটাতেই আমার অ্যাক্টিং আপ টু দ্য মার্ক মনে হয়নি। এখানেও টু মাচ ওভার দ্য টপ, মানে প্রথম হাফটায় উনি যে অ্যাক্টিংটা করেছেন সেটা একদমই ব্ল্যান্ড অ্যান্ড ড্রাই, আনইন্সপায়ারিং, ল্যাকলাস্টার অ্যাক্টিং। এবং যখন উনি পরের হাফে গিয়ে মানে ওভার দ্য টপ অ্যাক্টিং করতে গেছেন, ওটা একেবারে ওভার দ্য টপ হয়ে গেছে। ওখানে ওটাকে ওভার অ্যাক্টিংই বলে, আর ওভার দ্য টপ থাকেনি। একটা র্যাপ সং আছে যেটা একটা কার চেস সিন টাইপের রয়েছে, ওখানে ইউজ করা হয়েছে। বাংলা গানে র্যাপ সংগুলো আর কোনোভাবেই যাচ্ছে না, স্পেশালি এইগুলো খুব লো গ্রেড র্যাপ, এগুলো একদমই পলিশ র্যাপ সং নয়। এবং র্যাপ সংকে ইউজ করার জন্য যে সিচুয়েশন দরকার হয় সেই সিচুয়েশনগুলো বাংলা সিনেমায় এখন আর হচ্ছে না।
আপনি ফিল্মটা দেখলে ইজিলি বুঝতে পারবেন যে ইন্সপিরেশনগুলো কোথায় কোথায় থেকে নিয়েছে। কিছু টাইমে আপনার মনে হবে যে আপনি শার্লকের থেকে ইন্সপায়ার্ড কিছু দেখছেন। কিছু সিনস আছে মাঝখানে যেগুলো হয়তো একটু ইন্টারেস্টিং, যেরকম অ্যাকোয়ারিয়াম নিয়ে একটা সিন রয়েছে, ওই জায়গাটা আপনার একটু ইন্টারেস্টিং লাগবে। বাট দেন অ্যাগেন ডাইরেক্টর মেক শিওর যে ইন্টারেস্টটা আপনার নষ্ট হয়ে যায়, বিকজ 2-3টে অ্যাক্ট এমন দিয়েছে লাস্টের দিকে। প্রথমে একটা টানা অ্যাক্ট চলেছে, দেন লাস্টের দিকে একটা এরকম পোস্ট ক্লাইম্যাক্স এরকম একটা সিন রয়েছে। তো তখন যে সব জিনিসগুলো করছে তখন আপনার পুরোপুরি মনে হবে আপনি সেই দশম অবতার দেখছেন। দশম অবতারে যেরকম পোস্ট ক্লাইম্যাক্সে কিছু সিন ছিল, জয়া এহসান যেখানে ছিলেন, তো ওই রকম সিনের মতোই আপনার লাগবে। নাথিং নিউ, নাথিং ফ্রেশ, অ্যাবসলিউটলি আননেসেসারি প্লট। এটা নিয়ে সিনেমা করার কোনো দরকার ছিল না। এই যে স্টোরির স্টাইলটা না, এইটা অ্যাকচুয়ালি আপনারা খুব কমনলি দেখবেন সাবধান ইন্ডিয়া, তারপর ক্রাইম পেট্রোল, এইসব স্টোরিতে, এইসব সিরিয়ালে, এবং ওখানে মাচ বেটার ফোটায় এগুলোকে। বাজেট অনেক কম, লোকাল অ্যাক্ট্রেসেস ইউজ করা হয়, সেরকম কোনো সিনেমাটোগ্রাফির গল্প নেই, একদম কাট থ্রোট অ্যাকশন রয়েছে, টু দ্য পয়েন্ট স্টোরি টেলিং রয়েছে, এবং একদম প্রিসাইজ এন্ডিং রয়েছে। এখানে এনারা চারিদিকে মলমূত্র ত্যাগ করে এমন ছড়িয়ে দেন যে আলটিমেটলি আপনার মনে হয় ভাই সিম্পলটা সিম্পলই বলতে পারতে, না হয় আমাকে একটু ইডিয়েট ভাবতে, ঠিক আছে, বাট আমাকে ইন্টেলেকচুয়াল বানাতে গিয়ে তুমি তো নিজে চারিদিকে হড়কে হড়কে ছিটকে ছিটকে পড়ছো। বাট ফিল্ম মেকিং এর কিছু প্লট ডিভাইস হয়। প্লট ডিভাইসের মধ্যে একটা ডিভাইস হচ্ছে ধরুন চেকভস গান বলে। চেকভস গান হচ্ছে ধরুন গানই হতে হবে না, ওটা একটা জাস্ট মেটাফরিক্যাল ওয়ার্ড। এটা ধরুন চেকভস গান, দিস পেন ইজ এ চেকভস গান। তো ফিল্ম মেকিং এ বলা হয় যে চেকভস গান হচ্ছে এমন একটা জিনিস যেটাকে যদি তুমি ইন্ট্রোডিউস করো, একটা পেন ধরুন, আমি ফিল্মে কোনো একটা পয়েন্টে, স্টার্টিং এ হোক মিডল পয়েন্টে হোক, আমি একটা পেনে ফোকাস করে পেনটাকে দেখালাম। চেকভস গান এটাই বলে যে এই পেনটা যদি পরে গিয়ে কোনো ইম্পর্টেন্স না থাকে স্টোরিতে, কোনো রেলিভেন্স সিগনিফিকেন্স না থাকে স্টোরিতে, এটা তোমার দেখানো উচিত হয়নি। বিকজ অডিয়েন্সের টাইমের একটা ভ্যালু আছে, অডিয়েন্সকে তোমার টেকেন ফর গ্রান্টেড নেওয়ার কোনো অধিকার নেই। বিকজ আমাদের টাইম স্প্যান খুবই সীমিত, আমরা 1 ঘন্টা 30 মিনিট, 1 ঘন্টা 40 মিনিট, 2 ঘন্টার মতো ফিল্মের টাইম পাই। সেখানে যদি অবাঞ্ছিত কিছু এলিমেন্টস আমরা রেখে দিই, সেগুলোতে টাইম খাওয়ানোর কোনো মানে হয় না। তো প্রথমে দেখানো হয়েছে যে স্বস্তিকা মুখার্জি একজন ওয়ার্কিং নিউজ রিপোর্টার, এবং ওকে কয়েকটা গুন্ডা থ্রেট করে, ও একটা কিছু নিয়ে ইনভেস্টিগেশন করছে, ওর বস ওকে সেটা করতে দিচ্ছে না, শি ইজ রিয়েলি ডিপ্রেস, শি ইজ প্রবাবলি ট্রাইং টু গো আন্ডার কভার, ওকে লোক ফলো করছে। এই পুরো জিনিসটা দেখিয়ে ভুলে গেল, আর দেখালোই না এটা। এবং আমি অনেক ফিল্মে এরকম ভাবে বলি, সেম রিয়াকশন দিয়ে বলি যে ভুলে গেল। সিরিয়াসলি আমার এরকমই ফিলিংটা হয় যে ডাইরেক্টর ভুলে কি করে যায়। লিখছে তো একটা খাতা পেনে বা ল্যাপটপে ডেস্কটপে কোথাও তো একটা উনি লিখছেন, টাইপ করছেন, তো ওনার যে স্পেসটা উল্টে দেখতে কি হয় যে ওকে আমি আগের দিন এটা লিখেছিলাম, তার আগের দিন এটা লিখেছিলাম, এটা ভুলে কি করে যায়, পুরো গন, ওই প্লট পয়েন্টটাকে অ্যাড্রেসই করলো না। না আপনি ভাবেন ঠিক আছে নিশ্চয়ই ও রিপোর্টার, মার্ডার হচ্ছে, এরকম একটা ক্রাইম হচ্ছে পুরো অল ওভার দ্য সিটি, একটা সিরিয়াল কিলিং হচ্ছে, তার মানে এটা বিশাল একটা বড় প্লট। অ্যাক্টিং নিয়ে আমার সেরকম কিছু বলা নেই, অ্যাজ ইউজুয়াল আমি আগে যেরকম বললাম বিক্রমের অ্যাক্টিং ওয়াজ ভেরি কনস্টিপেটেড। অ্যাক্টিং এর রেঞ্জ তো ছিলই না, স্ক্রিপ্টেই নেই, তো ও আর অ্যাক্টিং কি করবে। আর যেটুকু করার দরকার ছিল সেটুকু করেনি। হি ওয়াজ অলওয়েজ উইথ আ ক্রুকেড ফেস, ওরকম ফেস নিয়ে কোনোদিনই কাউকে দেখতে ভালো লাগবে না। স্বস্তিকা মুখার্জি প্রথম দিকে একদম স্লো ড্রাই অ্যাক্টিং করেছে, পরের দিকে ওয়ে ওভার দ্য টপ চলে গেছে। বাকি কিছু এক্সট্রা ক্যারেক্টার ছিল যারা পুলিশের রোল প্লে করেছে, তারা মাঝে মাঝে কিছু কমিক এলিমেন্টস অ্যাড করেছে, ঠিক আছে, ফাইন। বাট একজনের অ্যাক্টিং অ্যাকচুয়ালি ভালো লেগেছে, উনি হচ্ছেন যিনি নন বেঙ্গলি পুলিশের রোল প্লে করেছেন, হল ভিজিটে এসেছিলেন উনি। তো হ্যাঁ, শি ডিড এ ডিসেন্ট পারফরমেন্স, ওনাকে আগে আমি কোথাও দেখিনি সেরকম, বাট শি ওয়াজ দ্য অনলি সেভিং গ্রেস। বাকি সবাই they were just going through the motion, মানে সবাই এত ইন্টেলেকচুয়ালি এনগ্রসড হয়ে গেছিল স্ক্রিপ্টে যে পারফর্ম করতে ভুলে গেছিল। এই যে প্রত্যেকটা সিনেমার পরে এরা বলে না বাংলা সিনেমার পাশে এসে দাঁড়ান, সাপোর্ট করুন, কোনো প্রোডাক্ট ভালো হলে না হাত জোর করে রিকোয়েস্ট করতে হয় না যে আপনি প্লিজ সাপোর্ট করুন আমাকে, প্লিজ এসে দেখুন, হয়তো ভালো হয়নি বাট না দেখলে কি করে বুঝবেন। আচ্ছা দাদা, যদি ভালো না হয়ে থাকে আমার তো 90 টাকা করে গেল,
আমি বেসিক ধরছি, 50 টাকা 90 টাকা যাই যে দিয়েছে, ঠিক আছে, যে 200 টাকা দিয়েছে আইনক্সে দেখেছে তারও গেল, যে 50 টাকা দিয়েছে তারও গেল। তো এই সাপোর্টটা কতজনকে করব, কদিন ধরে করব, এটা যদি আপনি একটা ডেডলাইন দেন তাহলে আমার খুব ভালো হয় জানতে। এটা আমার না, এটা পুরো আমাদের যারা বাঙালি অডিয়েন্স রয়েছেন সবার জানলে খুব ভালো হয় যে এই টাইম লাইনটা, ডেডলাইন দিন একটা, যে কতদিন আমাদের সাপোর্ট করতে হবে। ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করছি, কিন্তু এই সিনেমাগুলো যে দেখতে যাই নিজেদের গ্যাটের টাকা দিয়ে দেখতে যাই, অন্য কেউ স্পন্সর করে না। তো সবাই যারা এই সাপোর্ট সোকল সাপোর্ট করতে যাচ্ছি, আমরা তো ফাইন্যান্সিয়ালি আপনাকে সাপোর্ট এনাবেল করছি যাতে আপনার ফিল্ম করেন। তো এবার আপনার ফিল্মটা দেখলাম খুব বাজে হলো, এবার আপনি বলছেন যা আমি কি করবো, পাশের জন এসে বললো যে ঠিক আছে ওকে করেছেন আমাকেও সাপোর্ট করুন। এইটা চেন রিয়াকশনে চলছে। মানে আমি একদিনে আড়ি দেখেছি আর এই দুর্গাপুর জাংশন দেখলাম। আপনারা কবে শুধরোবেন, কবে শিখবেন যে অডিয়েন্সকে টেকেন ফর গ্রান্টেড করতে করতে হলগুলো ফাঁকা পড়ে যাচ্ছে, সিঙ্গেল স্ক্রিন তো বন্ধ হয়ে যাচ্ছি, এবার মাল্টিপ্লেক্সে আপনারা শো পান না, এবার ভালো সিনেমা আর বানালে কেউ দেখতে যাবে না। বন্ধ করুন সিনেমা বানানো, যখন পারেন না শিখুন। এগুলো স্টুডেন্ট প্রজেক্ট লাগছে, জানেন তো। এই যে ফিল্মগুলো বানাচ্ছেন, ইনফ্যাক্ট টপ টিয়ারের যারা ডিরেক্টর রয়েছেন এখন, তারাও যে ফিল্মগুলো বানাচ্ছেন এগুলো সব স্টুডেন্ট প্রজেক্ট মনে হচ্ছে। যে হ্যাঁ ঠিক আছে, এরার আছে, কিছু ফল্ট আছে, আপনারা দেখুন, দেখে আপনি সাপোর্ট করুন, আস্তে আস্তে শিখবো। তাহলে বলুন স্টুডেন্ট প্রজেক্ট করছেন, 20 বছর পর গিয়ে আপনাদের সিনেমা আলটিমেটলি সেই ফিনেসটা রিচ করবে। ঠিক আছে, 20 বছর ধরে আমরা টাকা দিতে থাকছি, আমরাও তো মানে আপনাদের ইনভেস্টার, এটা স্বীকার করতে হবে আপনাকে। আর সত্যি কথা বলতে একঘেয়ে মুখ দেখে দেখে পচে গেছি। আমি যতদূর জানি এরকম অনেক ইনস্টিটিউট রয়েছে যেখানে এরকম অ্যাক্টিং শেখানো হয়, ডিরেকশন শেখানো হচ্ছে, সবকিছু হচ্ছে, কলকাতায় ওয়ার্কশপ হচ্ছে। তো নানান মফস্বল থেকে, নানান গ্রাম থেকে, নানান অন্য শহর থেকে, বেঙ্গলেরই ছেলেমেয়েরা আসছে, অডিশন দিচ্ছে, অ্যাক্টিং শিখছে। তাদের চান্স দেওয়ার কোনো প্রয়োজন মনে করেন না আপনারা? তারা কি সব মানে ওই অডিশন দিতে দিতেই মরে যাবে? ওরা কি ওই কবরে চলে যাবে, চিতায় উঠে যাবে ওই অডিশন দিতে দিতেই? আর আপনারা আজীবন কাল আপনারা এই লাইমলাইটটাকে হক করে নেপোটিজমটা চালিয়ে যাবেন। সব সিনেমা এক মুখ, মানে পরপর সিনেমা দেখছি পরপর একই মুখ চলে আসছে। আর একটা লবি আছে, ওই 20-30 জনের একটা ব্যাংক রয়েছে অ্যাক্টারের, ওই সবাই রিপিট করে যাচ্ছে। এ বলছে ওখানে ওই 5 জনকে চাই, তো ওই 5 জন আরেকটা জায়গায় গিয়ে বলছে ওই 6 জনকে চাই। অডিয়েন্স তো আর রেকগনাইজ করতে পারছে না। মানে যেরকম 90s-এ হতো, ধরুন গোবিন্দা, শক্তি কাপুর আর আমাদের কাদের খান, এই 3 জন মিলে কটা সিনেমা করেছে আপনিও বলতে পারবেন না। তো একটা পার্টিকুলার সিন দেখলেন আপনি দুম করে ধরতে পারবেন না এটা কোন সিনেমার। যে খুব হয়তো আপনি কুলি নাম্বার 1 বা রাজা বাবু, ওই সিনেমাগুলো আপনি হয়তো বুঝতে পারেন, বাট বাকি যেগুলো একটু আন্ডার পারফর্মিং সিনেমা, ওগুলো আপনার সবই এক লাগবে। এখানেও সেম হয়েছে, মানে প্রত্যেকটা দেখে মনে হবে এইটা দেখলাম, এ তো ওতেও ছিল, হ্যাঁ এ তো ওর বাবা ওতে প্লে করেছিল, এ তো ওর মা ওতে হয়েছিল, সব খিচুড়ি হয়ে গেছে। আপনারা যদি ভিডিওটা এতদূর দেখে থাকেন তাহলে আমি একটু ছোট্ট সময় আপনাদের থেকে চেয়ে নেব, সেটা হচ্ছে এই সো কল্ড রিভিউয়ার ক্রিটিক এনাদেরকে একটু অ্যাড্রেস করার জন্য। দেখুন, আপনারা রোজগার করতে বেরিয়েছেন, আপনারা করতেই পারেন, আপনারা পকেটে টাকা ভরছেন, খুব ভালো, কিন্তু আপনারা যে জিনিসটা ভুলে যাচ্ছেন সেটা হচ্ছে আপনারা এই টাকাটা ক্লেম করতে পারছেন আপনাদের সাবস্ক্রাইবার বেসের জন্য। এই যে আমি আজকে খুব ছোট্ট চ্যানেল, আজকে আমার 500 মতো সাবস্ক্রাইবার রয়েছে, তো আজকে এই 500 সাবস্ক্রাইবারও আমার কিন্তু ফ্যামিলি, আমার সাপোর্টেরা, লাইফলাইনেরা, এরা আমাকে উৎসাহ যোগাচ্ছে যাতে আমি আরো কন্টেন্ট ক্রিয়েট করি। এই যে 2 সপ্তাহ পর আমি এসে আরেকটা কন্টেন্ট ক্রিয়েট করছি। তো আপনাদের এরকম লাখ লাখ সাবস্ক্রাইবার রয়েছে, হাজার হাজার সাবস্ক্রাইবার রয়েছে, আপনারা কি করে এনাদেরকে টেকেন ফর গ্রান্টেড নেন একটু বলে দেবেন আমাকে। মানে এই যে আপনারা টাকা নিচ্ছেন এই প্রোডাকশন হাউসগুলো থেকে, আর এই যে গুণগান গাইছেন যে সিনেমাটা দারুণ হয়েছে, পিস 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 ভালো হয়েছে, দেখে আসুন, আরেকজন থত করে ক্যামেরাটা এখানে রেখে বলছে দারুণ হয়েছে, খুব ভালো লেগেছে, আপনাদের দেখে আছে আরেকজন ঝাঁকড়া চুল নিয়ে দারুণ হয়েছে দেখে আসুন, এদিকে রোস্ট করছে আবার এদিকে এইগুলোকে ভালো বলছে। তো এই যে বলছেন, এই অডিয়েন্সগুলো দেখতে গেল, নিজেদের টাকা দিয়ে দেখতে গেল, এবার ওরা সিনেমাটা দেখার সময় ভালো, ভাই এই পমপম সুরিত্র ঝিলমিল এরা কি বললো, এগুলো তো সিনেমাটা দেখার মতোই নয়। ফেরত এসে এরা কি আপনাদের কথার বিশ্বাস করবে? এরা তাদের বন্ধুদের বলবে না যে এই এদের কথা দেখিস না ভাই, এরা পেড রিভিউ দেয়, খুব ভালো, আপনাদের আত্মসম্মানে লাগে না এই কাজগুলো করতে? আপনাদের সাবস্ক্রাইবারকে ঠকিয়ে খাচ্ছেন, এটা ভালো লাগে? যে সাবস্ক্রাইবার দেখে আপনি টাকাটা ক্লেম করছেন সেই সাবস্ক্রাইবারকেই আপনারা চিটিবাজি করছেন। আপনাদের থেকেই ব্যবসা শেখা উচিত। ওই ফুড ব্লগারদের জন্য অর্ধেক রেস্টুরেন্ট উঠে যায়, আপনাদের জন্য অর্ধেক ফিল্ম মেকার উঠে যাবে এবং অডিয়েন্স যাওয়া বন্ধ করে দেবে। আপনারা ভাবছেন খুব ভালো কাজ করছেন, একেবারেই করছেন না দাদা। তো এই ছিল আমার দুর্গাপুর জাংশন নিয়ে রিভিউ।
আপনারা অফুরন্ত টাইম আর টাকা থাকলে গিয়ে দেখে আসতেই পারেন, ঠিক আছে। আপনারা যদি ওই ক্রাউডে বিলং করেন যারা সাপোর্ট করে, তো আপনারা গিয়ে সাপোর্ট করতেই পারেন। বাট আপনাদের যদি মনে হয় যে এই ধরনের স্টোরি আপনারা বিনা পয়সায় দেখতে চান, তাহলে আপনারা সাবধান ইন্ডিয়া, সিআইডি, ক্রাইম পেট্রোল, এগুলো, সিআইডি তো বেশি ভালো বলে ফেললাম, ক্রাইম পেট্রোল এগুলোতে দেখুন, রিজনাল ক্রাইম পেট্রোলই দেখুন না, হিন্দি দেখতে হবে না, খুব ভালো দেখতে পাবেন। এটা দেখার জন্য টাইম ওয়েস্ট করে, টাকা ওয়েস্ট করে হলে যাওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে ডেফিনেটলি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আমি আপনাদের হোস্ট অঙ্কাশ, আপনার টেক্সটে